5 বছর আগে চরিত্রহীন অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেওয়া স্ত্রীকে খুঁজে পেয়ে যাওয়া উন্মাদের ন্যায় করতে থাকে। জনসম্মুখে এলোপাতাড়ি চুমু দিতে থাকে তাকে। তারপর হুট করে নারীটিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়ে হু হু করে কেঁদে দেয় সকলের সামনে। এমন সুঠাম দেহের অধিকারী পুরুষ পার্কে ভর্তি মানুষের সামনে একটা নারীকে একবার চুমু আবার পরপর পাগলের মতো কাঁদতে দেখে আশেপাশের সকলেই তবদা খেয়ে যায়। তারা গোল গোল চোখ দিয়ে পুরো ঘটনা দেখতে থাকে। অন্যদিকে একজন পুরুষের অযাচিত স্পর্শে কিছুক্ষণের জন্য থমকে যায় পূর্ণতা, কিন্তু সেকেন্ডের মাঝেই বুঝতে পারে কি হচ্ছে তার সাথে। পূর্ণতার সজ্ঞানে মাত্র 2জন পুরুষ তাকে স্পর্শ করার অধিকার রাখে। এক হলো তার জন্মদাতা পিতা, আরেক হলো তার সন্তানের পিতা। প্রথমজন বহু বছর আগেই উপরওয়ালার প্রিয় হয়ে গিয়েছে, আরেকজন পূর্ণতার প্রিয় মানুষদের তালিকা থেকে অপ্রিয়দের তালিকায় নাম লিখিয়েছে। আর বাকি সব পুরুষদের জন্য পূর্ণতা নিজেকে হারাম করেছে। সেখানে আজ একজন পুরুষের এমন হঠাৎ করে জড়িয়ে ধরায় তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। কিন্তু তখনই পুরুষটির আচমকি কেঁদে ওঠায় পূর্ণতা হকচকিয়ে যায়। ধাক্কাধাক্কি লাগিয়ে সরিয়ে দিতে চায় নিজের থেকে দূরে, কিন্তু এমন স্বাস্থ্যবান পুরুষের শক্তির কাছে পূর্ণতার শক্তি নেহাতি সুনুফুটির মতো। পূর্ণতার নাসার রন্ধে এসে বাড়ি খায় একসময়ের প্রিয় পুরুষটির মোহনীয় গায়ের সুবাস। পূর্ণতার সব তা হুড়োহুড়ি অস্থিরতা আস্তে আস্তে থেমে যায়। তাহলে কি নিয়ে সে স্পর্শ চিনতে পারে পূর্ণতা কিছুটা। বেহা এমন আবারও আবদার করে ওঠে 5 বছর আগের মতোই পূর্ণ অধিকার নিয়ে এই টান টান সিনায় মাথায় এলিয়ে রাখতে ঘন্টার পর ঘন্টা। কিন্তু না, সে একই ভুল আবারও করবে না। অধিকার তার উপরেই খাটানো যায়, যার সাথে একটা গভীর সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক। কিন্তু জাওয়াদের সাথে তো তার কোনো সম্পর্কই নেই। তাহলে কিসের অধিকার খাটাবে পূর্ণতা? নিজেকে নিজেই প্রশ্ন করে সে। পূর্ণতাকে আরও চমকে দিয়ে জাওয়াত আবারও তার সারা মুখে এলোপাতাড়ি চুমু দিতে থাকে, পাগলের মতো কী সব বলতে থাকে। কান্নার দাপটে পূর্ণতা কিছুই বুঝতে পারছে না যদিও, কিন্তু জাওয়াদের এমন কাজে সে হতভম্ব হয়ে রিয়েক্ট করা ভুলে গিয়েছে। জাওয়াদ নিজেকে একটু সামলে নিয়ে পূর্ণতার গালে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, পূর্ণ, তুমি কই গিয়েছিলে? এত ফাঁসান কী করে হতে পারলে তুমি? আমাকে না এত বলে ভালোবাসো, এই তার নমুনা। এতগুলো দিন কি করে পারলে আমার থেকে দূরে থাকতে? কথাগুলো বলে জাওয়াত পূর্ণতার কপাল থেকে পুনরায় ডুকরে ওঠে। এদিকে পূর্ণতার হুঁশ ফিরে। সে জাওয়াতকে নিজের থেকে দূরে সরাতে চায়, নিজের গাল থেকে তার হাত সরাতে চায়, কিন্তু এক হাতে প্লাস্টার করা থাকায় অন্য একটি হাত দিয়ে তেমন সুবিধা করতে পারে না। তাকে এমন অস্বস্তিদায়ক পরিবেশ থেকে রক্ষা করতে রাজি হয় আরিয়ান, পূর্ণতার কাজিন। সে একটা কল অ্যাটেন্ড করতে একটু কোলাহল থেকে দূরে গিয়েছিল, তখনই এসব হয়ে যায়। আরিয়ান জাওয়াদও পূর্ণতার কাছে এসে জাওয়াদকে ঝটকা দিয়ে পূর্ণতা থেকে দূরে সরিয়ে দিয়ে সে তার মাঝখানে এসে দাঁড়ায়। তারপর জাওয়াদের কলার খামছে ধরে তার মুখে একটা পাঞ্চ করে দেয় আরিয়ান। ঘটনার আচমকীয়তায় জাওয়াদ কিছুটা পিছনে সরে গিয়ে পড়ে যেতে নিলে তার বন্ধু মাহবুব এসে তাকে ধরে ফেলে। পূর্ণতা জাওয়াদকে মার খেতে দেখে ভয় পেয়ে যায়, তাই সে আরিয়ানের হাত টেনে ধরে তাকে সেই জায়গা থেকে নিয়ে যেতে চায়। কিন্তু আরিয়ান চায় না। সে পূর্ণতার থেকে নিজের হাত ছাড়িয়ে এনে আবারও মারতে যায় জাওয়াদকে। এমন সময় তাকে এসে আবারও আটকায় পূর্ণতা। সে আরিয়ানের হাতে ধরে তাকে টানতে টানতে বলে, আরিয়ান, যথেষ্ট হয়েছে, চলো গাড়িতে বসো। আরিয়ান রাগে ফসফস করতে করতে বলে, তুমি আমাকে ছাড়ো পূর্ণতা। এই হারামির সাহস কি করে হয় তোমাকে স্পর্শ করার? কথাটা বলে সে আবারও মারতে নেবে। পূর্ণতা তার হাত জাপটে ধরে শক্ত করে টেনে নিয়ে যেতে চায় এই জায়গা থেকে দূরে। জাওয়াদ নিজেরকে মাহমুদের নিকট থেকে সরিয়ে এনে আবারও পূর্ণতার কাছে যেতে চায়, কিন্তু একটা বাচ্চার গলার আওয়াজে থেমে যায়। জাওয়াদ কিছুটা ভড়কানো ছায়ানি নিয়ে নিচের দিকে তাকালো। দেখতে পায় বছর 4-এর একটা বাচ্চা ছেলে, যে কিনা নিজের বুকের সাথে একটা ফুটবল চেপে ধরে উচ্ছ্বসিত চোখে আরেক হাত দিয়ে পূর্ণতার হাঁটু ধরে রয়েছে। এখানকার এমন উত্তপ্ত পরিস্থিতি দেখে ছোট জানটা ভয় পেয়ে গিয়েছিল। বাবুটা অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশিই ফর্সা, আর চোখগুলো গ্রে কালারের।
অদ্ভুত ধরনের কিউট বাচ্চাটা। জাওয়াত খেয়াল করে দেখে বাচ্চাটা পূর্ণতাকে মাম্মা বলে রেখে তার কোলে উঠতে চাইছে। জাওয়াদের বুকটা ধক করে ওঠে। পূর্ণতাকে আবার নতুন করে জীবন শুরু করেছে তাকে ফেলে দিয়ে। তাহলে এখন তার কি? সে কি নিয়ে বাঁচবে? তাহলে কি পূর্ণতা এতক্ষণ প্রোটেক্ট করা ছেলেটাই তার হাজবেন্ড? জাওয়াত পূর্ণতার দিকে এগিয়ে না গিয়ে ভ্যাবলার মতো তাদের দিকে তাকিয়ে থাকে। পূর্ণতা আরিয়ানকে বলে, ভাইয়া ওকে একটু আমার কোলে উঠিয়ে দাও না। আরিয়ান পূর্ণতার কথা মতো বাচ্চাটিকে তার কোলে তুলে দেয়, কিন্তু ছাড়ে না। নিজেও পাশ থেকে বাচ্চাটিকে ধরে রাখে, যাকে পূর্ণতার হাতের উপর কম চাপ পড়ে। পূর্ণতা বাবুটাকে নিজের সাথে আগলে নিয়ে আদুরে খোলায় বলে, কি হয়েছে আমার তাজুয়াদের? আব্বু তুমি ভয় পেয়েছ? ডোন্ট বি স্কেয়ার্ড বাচ্চা। এই তো মাম্মি। জাওয়াদ অর্থাৎ বাবুটা অর্ধ বাংলা আর ইংরেজি টোন মিলিয়ে বলে, মাম্মা আমি বাসায় যেতে চাই। এক কানে মনস্টার আছে, তাজ ভয় পাচ্ছে। আচ্ছা চলো বাসায় যাই। ছোট নানুমণি আমি ফোন দিয়ে বললো সে নাকি তাজের জন্য কি সারপ্রাইজ মেক করেছে। চলো চলো তাড়াতাড়ি বাসায় চলো। আজ পূর্ণতার গলা জড়িয়ে ধরে হেসে দেয়। সন্তানের হাসি দেখে পূর্ণতার মনটা ভরে ওঠে। সে ঠোঁটটা ডাবিয়ে তাজওয়াদের ফুলো ফুলো গালে চুমু খায়। তাজওয়াদও মাকে পাল্টা আদর দিতে সময় নেয় না। এতক্ষণ এসব কিছুই জাওয়াদ ও মাহবুব হা করে দেখছিল। আরিয়ানকে পূর্ণতার ভাই বলা সম্বোধন করাটা জাওয়াদের কর্ণগোচর হয়। জাওয়াদ মনে মনে বলে, ওই ছেলেটা যদি পূর্ণতার হাজবেন্ড না হয় তাহলে বাচ্চাটা কার? আমার কি? হঠাৎই জাওয়াদের 5 বছর আগের একটা দিনের কথা মনে পড়ে যায়। তার প্রশ্নের উত্তর সে পেয়ে যায়। সেই ঘটনাটি মনে করার মধ্য দিয়ে, হ্যাঁ বাচ্চাটি তারে। পূর্ণতা যখন দেশ ছেড়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল। বাচ্চাটার নামও তার সাথে মিলিয়ে রাখা, বয়সও হিসেব মতো ঠিকই আছে। জাওয়াদের চোখ আবারও ছলছল করে ওঠে। সে দৌড়ে গিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাজওয়াদ সহ পূর্ণতাকে জড়িয়ে নিজের বুকের সাথে। এতে করে পূর্ণতা ও তাজওয়াদ দুজনেই চমকে যায়। পূর্ণতার এক হাতে ফ্লাস্টার আর এক হাতে তাজওয়াদ। তার কোনো হাতই খোলা নেই বলে সে জাওয়াদকে নিজের থেকে সরিয়ে দিতে পারছে না। এদিকে জাওয়াদ এত জোরে তাদের দুজনকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে দিব। হঠাৎই সে পূর্ণতা ও তাজওয়াদকে নিজের বুকের থেকে সরিয়ে এনে দুজনকে এলোপাতাড়ি চুমু দিতে থাকে। তাজওয়াদ ভয় পেয়ে কেঁদে দেয়। পূর্ণতার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মম মনিস্টার হি উইল ইটস আস। তাজওয়াদকে কাঁদতে দেখে পূর্ণতায় বিচলিত হয়ে যায়। সে মোছামুছি করতে করতে বলে, জাওয়াদ ছাড়েন আমায়, আমার ছেলে ভয় পাচ্ছে আপনাকে। স্টে অ্যাওয়ে ফ্রম আস। এতক্ষণ আরিয়ান নিচ থেকে উঠে এসে পুনরায় জাওয়াদকে ধাক্কা দিতেই পুনরার কাছ থেকে সরিয়ে দেয়। একজন বডিগার্ডও আরিয়ানের তার ড্রাইভারও এসে পড়েছে। তারা দুজন জাওয়াদকে ধরে রেখেছে। আরিয়ান ও পূর্ণতা তাজওয়াদকে নিয়ে পাড়ার থেকে বের হওয়ার জন্য হাঁটা দেয়। পিছন থেকে অনবরত জাওয়াদের ডাক। আকতিত অগ্রাহ্য করেই জাওয়াদ চিৎকার করে ডেকে বলল, পূর্ণ যেও না প্লিজ, আমি সরি, ভীষণ ভীষণ সরি। আমার ছেলেকে আমার কাছে দাও একটু। এত পাষাণ হইও না পূর্ণ, আমায় ক্ষমা করো প্লিজ, আমার কাছে ফিরে আসো প্লিজ। পূর্ণতা গাড়িতে বসার আগে একবার জাওয়াদের দিকে ফিরে তাকায়। চোখে তারও পানি আর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলে সে, কিন্তু দূরত্বের কারণে জাওয়াদ শুনতে পায় না। আরিয়ান ও পূর্ণতা গাড়িতে উঠে বসতেই ড্রাইভার ও বডিগার্ডটা জাওয়াদকে ছেড়ে দিয়ে গাড়ির দিকে ছুট লাগায়। জাওয়াদও তাদের পিছন পিছন ছুট লাগায়, কিন্তু ধরতে পারে না তাদের গাড়িটাকে। জাওয়াদ দৌড়াতে থাকে চলন্ত গাড়ির পেছনে। জীবনের সবচেয়ে প্রিয় সম্পদগুলোকে ছোঁয়ার ব্যর্থ প্রচেষ্টায় চালায় শেষবারের মতো, কিন্তু নির্মম ভাগ্য তাকে থামিয়ে দেয়। হঠাৎ এক পাথরের হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে ধুলোমাখা রাস্তায়। গাড়িটি ততক্ষণে মিলিয়ে যায় দৃষ্টির সীমানার ওপারে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে আবার ছুটতে উদ্যত হয় জাওয়াদ, কিন্তু পিছন থেকে মাহবুব তাকে শক্ত করে জাপটে ধরে আর এগোতে দেয় না। তখনই ভেঙে পড়ে সে। 35 বছরের একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, অথচ কণ্ঠে ও আচরণে শিশুসম হাহাকার।
মাহবুব স্যার আমাকে যেতে দে, আমাকে, আমার সুখ আবারও ফসকে যাচ্ছে। পূর্ণ যেও না, আমার তাজওয়াতকে আমার বুকে ফিরিয়ে দাও একবার প্লিজ। আল্লাহ আল্লাহ, আমার প্রতি আর এত নিষ্ঠুর হয়েও না, ওদেরকে ফিরিয়ে দাও আমায়। মধ্য রাস্তায় এসে পড়ে জাওয়াত বুক ভাসিয়ে কান্না করতে করতে আঁকড়ে ধরে মাহবুবকে। চারপাশের মানুষ থমকে যায় সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে। একজন পূর্ণবয়স্ক পুরুষের ভেঙে পড়া কান্নায় বাতাস ভারী হয়ে ওঠা, কারো চোখ শুকনো থাকে না, কারণ সেদিন রাস্তায় শুধু জাওয়াদেরই নয়, তার এমন আর্তনাদ দেখে উপস্থিত অসংখ্য হৃদয়েরও অশ্রু ঝরে। এদিকে আরও একজন নিজের চোখের অশ্রুতে বুক ভাসাচ্ছে। তাজওয়াতকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথাটা গাড়ির সিটে এলিয়ে দিয়ে অশ্রু বিসর্জন করছে আনাবিয়া আহমেদ পূর্ণতা। আহমেদ গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার। পূর্ণতার চোখ বন্ধ রেখেই বলে, টনি, ফ্লাইটের টিকিট কাটো আজকের রাতের, আমরা আজই ব্যাক করছি কানাডা। টনি পূর্ণতার বডিগার্ড, বরাবরের মতো বাধ্যগত দাসের ভূমিকা পালন করে। পূর্ণতা অর্ডার দিতে দেরি, কিন্তু টনি নামক পূর্ণতার দেহরক্ষীর ফোন তুলে টিকিট কাটতে দেরি হয় না। এদিকে পূর্ণতার কথা শুনে আরিয়ান দমকে ওঠে টনিকে, এই বেটা ফোন রাখ। পূর্ণতার দিকে ফিরে রেগে মেগে বলে, এই সেমবি, ব্যাক করবি মানে? আমার বিয়ে শেষ না করে কোথাও যাবি না তোরা। আরিয়ানের ধমকে ঘুমন্ততা যেন নড়ে উঠতে পূর্ণতার চোখ মেলে তাকায়। ছেলেকে নিজের সাথে আর একটু আগলে নিয়ে তার পিঠে স্নেহের চাপড় মেরে আবারও ঘুম পাড়াতে ব্যস্ত হয়। চোখ ঘুরিয়ে আরিয়ানের দিকে কড়াভাবে তাকায়। তার এমন গরম চোখের ছাউনি দেখে আরিয়ান ভয় পায় খানিকটা। কয়েক মিনিটের জন্য চুপচাপ থাকে। জাহিন পুনরায় গভীর ঘুমে তলিয়ে যেতেই পূর্ণতা গলার স্বরে দাবিয়ে বলে, ব্যাক করছি মানে ফিরে যাচ্ছি। একটু আগে যার সাথে দেখা হলো সে কে জানো? তাজওয়াদের বাবা। ও তোর এক্স হাজব্যান্ড, নির্লিপ্ত গলায় বলল আরিয়ান। এক্স হাজব্যান্ড কথাটা শুনে পূর্ণতার বুকের ভেতর কেমন একটা চাপ খায়। সত্যিই কি যাওয়ার তার এক্স? হয়তো। পূর্ণতা অন্য সব করা বাবা ভাত দিয়ে থমথমে গলায় বলে, অ্যাবসলিউটলি রাইট। আজ এত বছর পর দেখা হলো। তাজকে দেখে চিনতে পেরে গিয়েছে। কেমন করে চাইছিল তাজকে। নিশ্চয় সে ছেলের দাবি ছাড়বে না। আমি আমার সব হারিয়েছি। ওই লোকটাকে ভালোবেসেছিলাম। আমার ব্যক্তিত্ব, সম্মান, আত্মমর্যাদা, শেষ পর্যন্ত আমার মাথার একমাত্র ভালোবাসার আশ্রয়স্থল আমার বাবাকেও। এত কিছু হারিয়ে তাও চুপচাপ চলে গিয়েছি তার জীবন থেকে। বাঁচার শেষ অবলম্বন হিসেবে বেছে নিয়েছি এই জানটা। ওকেও যদি আমার থেকে এখন কেড়ে নেয়, আমি কী নিয়ে বা কিসের জন্য বাঁচবো একটু বলতে পারো? এই জীবনে আমি আর কোনো দিন দেশে ফিরতে চাইনি। ওই লোকটার সাথে তাজের সাক্ষাতের ভয়ে সেই ভয়টাই সত্যি হয়ে গেল। আমি আর একটা দিনও এই দেশে থাকবো না। আমি আজই দেশ ছাড়বো। তারপর দেশ ছাড়ালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই বলবি হ্যাঁ, কিন্তু আমি বলবো না, কারণ এটা কোনো স্থায়ী সলিউশন নয়। এমন লুকিয়ে ছড়িয়ে আর কতদিন দেশে তোর বাবার তিল করে গড়ে তোলা হাজার হাজার কোটি টাকার কষ্টের বিজনেস তুই আরেকজনের কাঁধে চাপিয়ে দিয়ে অন্য দেশের সামান্য স্কুল শিক্ষিকা হয়ে জীবনযাপন করছিস? এটা কোনো সলিউশন আদৌ? কোনো মলিন গলায় বলে, আমি তোমার উপর চাপিয়ে দিয়েছি ভাই। তুমি না বলো তুমি দুইজন আপন ভাই বোন, কিন্তু মায়ের গর্ভে, তাহলে তোমার উপর চাপানো হলো কিভাবে হয়নি বল? তোর বাবা মানে ছোট বাবা কত কষ্ট করে গড়ে তুলেছে এই বিজনেস, কার জন্য? তোর। সে আজ নেই, তাহলে তার বর্তমানে এই দায়িত্ব কার উপর বর্তায়? তোর উপর। তাহলে তুই কেন তোর ফার্স্টের ভয়ে তোর বাবার এত কষ্টের অর্জন আমায় দিচ্ছিস? তোর কি উচিত নয় শক্ত হাতে বিজনেসের দায়িত্বটা নেওয়া? আর হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমরা আপন ভাই বোন, কিন্তু আমাদের বাবা মা ভিন্ন। কিন্তু তোকে আমার কথাটাও একটু ভাবতে হবে। আমার বাবারও কম বয়স হয়নি। সে এখনও অফিসে যাককে সামলায়। আমি তার একমাত্র সন্তান হয়ে তার কাঁধে ভরসার হাত রাখতে পারছি না। কেন পারছি না? কারণ তুই তোর দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছিস। ছোট বাবার বিজনেস সামলে আমার দম ফেলার সময় থাকে না। সেখানে কিভাবে আমি আমার বাবার কাঁধে হাত রেখে বলি, বাবা তুমি একটু রেস্ট নাও, এখন আমি আছি। জীবনের এই পর্যায়ে এসে পূর্ণতা আবারও একটা বড় ভাইয়ের অভাব অনুভব করলো। আজ যদি তার একটা ভাই
বড় ভাই থাকতো, তাহলে তাকে এমন দায়িত্ব নিতে ভয় পেতে হতো না। সেও তাকে সকল ভয় থেকে আগলে রাখতো, এমন একা অনুভব করাতো না। কিন্তু আফসোস, তার কেউ নেই, শুধুমাত্র তার সন্তান ব্যতীত। এমন না যে তার বড় বাবা বড় মা আর আরিয়ান তাকে ভালোবাসে না, বাসে, তাও কোথাও একটা কিন্তু থেকেই যায়। আরিয়ান আবারও বলতে শুরু করে, আর কয়দিনই বা নিজের দেশ, নিজের আপন মানুষদের ছেড়ে বিদেশে পড়ে থাকবি একজনের ভয়ে? ভয়কে জয় করতে পারলেই জীবন সার্থক। দেখ, আমার কথায় তুই কষ্ট পেয়েছিস হয়তো, আমি জানি, কিন্তু আমারও তো কিছু করার নেই বল। পূর্ণতা আর কিছু বলে না, ছেলেকে বুকের মাঝে চেপে ধরে বাহিরের দিকে তাকিয়ে থাকে। সিলেটের প্রকৃতিকে বলা হয় বাংলার স্বর্গ। পাহাড়ের সবুজের যে অপরূপ মেলবন্ধন সেখানে পাওয়া যায় তা মনকে মুহূর্তে প্রশান্ত করে তোলে। চারিদিকে বিস্তৃত চা বাগান যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। পাহাড়ের গায়ে ঝর্ণা থেকে নেমে আসা সাদা জলের ধারা পাহাড়ি পথে বয়ে গিয়ে মিশে যায় ছোট ছোট নদীতে। কুয়াশাচ্ছন্ন সকাল, পাখির কিচিরমিচির আর বাতাসে ভেসে মাটির গন্ধ, সব মিলিয়ে সিলেটের প্রকৃতি যেন কবিতার মতো। যখন গাড়ি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে চলে, দুপাশে দেখা যায় অসংখ্য গাছের সারি, কখনো শাল গজারের জঙ্গল, কখনো বাঁশঝাড়, আবার কখনো চা বাগানের শৃঙ্খলি সবুজ। পাহাড়ের ঢালে ঢালে রঙিন বনফুল ফুটে আছে, পাখির ডানার ঝাপটা শোনা যায় নীরবতার মাঝে। দূর থেকে দেখা যায় মেঘের দল পাহাড়ের গায়ে বসে আছে, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। সব মিলিয়ে সিলেটের প্রকৃতি শুধু চোখে দেখার সৌন্দর্য নয়, এটা যেন মনকেও শান্তির এক অপরূপ স্পর্শ দিয়ে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর সজীবতা নামলা এক রিসোর্টের সামনে এসে পূর্ণতাদের গাড়িটি থামে। রিসোর্টটির গেট পার হতেই যেন অন্য এক জগতে প্রবেশ করার অনুভূতি। চারদিকে ঘন সবুজের বিস্তারে সজীব বৃক্ষরাজির ফাঁক দিয়ে সূর্যের আলো ছাড়ার খেলা করছে। গেটের দুপাশে সারি সারি ফুলের গাছ লাল, হলুদ, নীল রঙে যেন স্বর্গীয় কারুকাজ এঁকে দিয়েছে। রিসোর্টের সামনে খেলা প্রাঙ্গণে ঘাসের গালিচা বিছানো, যার উপরে হাওয়ার তোলায় সাদা কাশফুলে দুলছে। কাছে ছোট্ট একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, যার টুপটাপ শব্দ মিলে মিশে যাচ্ছে চারপাশের পাখির ডাকের সাথে। পাথরের বাঁধানো পথ দূরে হাঁটলে দুপাশে দেখা যায় টবে সাজানো গাছপালা, সাথে দুলছে লতা গুলো যেন একে ঘিরে রেখেছে সবুজের আস্তরণে। দূরে পাহাড়ের সারি চোখে পড়ে, মেঘ এসে মাঝে মাঝে গা ঘেঁষে যায়। পুরো রিসোর্ট যেন পাহাড়ি প্রকৃতির সাথে একাত্ম হয়ে আছে। মানুষ বানালেও তাতে প্রকৃতির স্বাভাবিক ছোঁয়া অক্ষত রয়ে গেছে। টুনি ব্যস্ত ভঙ্গিতে নিজে আগে বের হয়ে পূর্ণতার পাশে সিট খুলে দেয়। পূর্ণতা ছেলেকে এক হাতে দিয়ে কষ্ট করে জড়িয়ে ধরে আরিয়ানের সাথে কোনো রূপ বাক্য না করে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। পথে আরিয়ানের মা রোমানা বেগম ডাকলেও সে কানে নেয় না সেই ডাক। নিজের মতো করে রুমে চলে গিয়ে ডোর লাগিয়ে দেয়। এতেই যেন রোমানা বেগম আরও ফুঁসে ওঠেন, কর্কশ গলায় বলেন, আমাদের খেয়ে আমাদের পুরো কত দেমাক, এতিমদের এত দেমাক থাকতে নেই। নিজে এক আপদ ছিল, ভেবেছিলাম বিদেয় হয়েছে, কিন্তু আমার কপালে কি এত সুখ আছে নাকি? নিজের সাথে আরেকটাকে নিয়ে এসেছে এবার। যত সব আজাইরা উটকো মানুষজন। মম, হুঙ্কার দিয়ে ডেকে ওঠে আরিয়ান তার মাকে। রোমানা বেগম ভয় পেয়ে যান ছেলের এমন হুঙ্কার শুনে। সে খেয়াল করেনি পূর্ণতার পেছন পেছন আরিয়ান এসেছে, যে খেয়াল করলে হয়তো নিজের আসল রূপটা বের করতো না। আরিয়ান রাগে থরথর করে কাঁপছে। সে ভাবতেও পারেনি তার মা এমন ছোট মানসিকতা নিয়ে থাকে। সে বড় বড় কদম ফেলে রোমানা বেগমের সামনে এসে ক্রোধান্বিত গলায় বলে, এসব কি বলছিলে মম? তোমার মাথা ঠিক আছে তো? আসলে বাবা, আমি এসব বলতে চাইনি, বলতে চাওনি, কিন্তু কি অবলীলায় বলে দিলে। বাহ মম, বাহ। এই তাই তো বলি, ছোট বাবাই মারা যাওয়ার পর কেন বোনও এত তাড়াহুড়ো করে দেশ ছাড়লো? তুমি ওকে ম্যানিপুলেট করেছিলে না এসব বলে, যাতে ও কষ্ট পেয়ে দেশ ছাড়ে? রোমানা বেগম হুড়মুড়িয়ে বলেন, না না বাবা, আমি এসব কিছুই করিনি। আমি ওকে আগে কখনোই এমন কথা বলিনি। আজ একটু মেজাজ খারাপ ছিল, কি বলতে কি বলে ফেলেছি। আমার মেয়েটাকে তুই বল, তোর ছোট মা মারা যাওয়ার পর আমি কি ওকে নিজের বুকে টেনে নিয়ে আদর ভালোবাসা দিয়ে বড় করিনি? আজ একটা ভুলের জন্য আমার পূর্বের করা সব কাজের কথা ভুলে যাবি? আরিয়ান আর কিছু বলতে পারে না।
সত্যি বলেছে তার মা। পূর্ণতার মা তার 7 বছর বয়সে মারা যান। তারপর থেকে তার মাই তাকে ও পূর্ণতাকে লালন পালন করে বড় করেছে। সে কিছুটা শান্ত হয়ে বলো, ওকে কষ্ট দিয়ে কথা বলো না মম। মেয়েটার জনম দুঃখে, সুখের দেখা খুব কমই পেয়েছে ওর জীবনে। ওকে কষ্ট দিলে উপরওয়ালাও আমাদের কষ্ট দিবেন। আরেকটা কথা, ও না আমাদেরটা খায় আর না পরে। ছোট বাবাই ওকে যাতে কারো ধারে ধারে না ঘুরতে হয়, তাই জন্য সারাটা জীবন কষ্ট করে ইনকাম করে গিয়েছে। আমি যেই অফিসে বসি সেই অফিসটা কিন্তু ওর বাবার, মানে বুঝতে পারছো তো। আর বাবার বিজনেসও দাঁড় করিয়ে দিয়েছে এই ছোট বাবাই। অকৃতজ্ঞ হয়েও না মা। রোমানা বেগম কুমিরের অশ্রু ফেলতে ফেলতে বলেন, ভুল হয়েছে আমার, স্বীকার করছি তো, তাও এতগুলো কথা শোনালি। এখন কি ওর পায়ে ধরে মাপ চাইলে তারপর থামবে? আরিয়ান বিরক্ত হয় মায়ের কথা শুনে, তাই সেখান থেকে চলে গিয়ে নিজের রুমে চলে যায়। আরিয়ান চলে যেতেই রোমানা বেগম নিজের চোখের পানি মুছে নেয়, তারপর দাঁত কিরমিরিয়ে বলেন, ওই মেয়ের জন্য এত কথা শুনালি না আমায় আরিয়ান? দেখ ওই মেয়েকে আমি কি শাস্তি দেই এইবার। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় আপন গতিতে ছুটে চলেছে গাড়িগুলো। পথের দুপাশে সবুজের সমারোহ যেন জীবনের প্রতিটি শ্বাসে নতুন সজীবতা ঢেলে দেয়। হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে গভীর খাদ, যেন অজানা রহস্যের আধার ডেকে দিচ্ছে অন্তরকে। আর কিছু দূরে এগোতেই পাহাড়ের বুক ছিঁড়ে অবিরাম ছুটে চলেছে রূপালী জলের নাহার। সেই জলের কলতান যেন পাহাড়ি পাখির গানকে সঙ্গ দেয়, আবার চোখ দাদানো ধর্নার ধারা যে কাউকে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ করে রাখতে পারে। মাহবুব গাড়ি চালাতে চালাতে বারবার পাশে সিটে বসা জাওয়াদের দিকে চোরা চোখে তাকাচ্ছিল। কিছুক্ষণ আগে যে ছেলেটা হাউমাউ করে কেঁদে বুক হালকা করেছে, সেই এখন অবিশ্বাস্য নীরবতায় ডুবে আছে। এই চোখ এক মুখে নিবদ্ধ ফোনের পর্দায়, সেখানে ভেসে আছে এক তরুণীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। মেয়েটির হাসি ছিল নির্মল, উজ্জ্বল, আর একটু গভীরভাবে তাকালে মনে হয় এই হাসির মধ্যেই লুকিয়ে আছে আকাশ ভরা আনন্দ। নিচের মাটিতে ফুটে ওঠা সামান্য গ্যাস তার সৌন্দর্য যেন অদ্ভুত এক নিখুঁত সম্পূর্ণতা যোগ করেছে। সেই ত্রুটি সৌন্দর্যের পূর্ণতায় রূপ নিয়ে জাওয়াদের দৃষ্টিবন্দী করে রেখেছে। অবশেষে জাওয়াদ ফোনটিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ হওয়ার মুহূর্তে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক বিন্দু অশ্রু। স্মৃতির ও যন্ত্রণায় নীরব স্বাক্ষর হয়ে মাহবুব সে ক্ষুদ্রতম অশ্রুবিন্দুকে এড়িয়ে গেল না। তার দৃষ্টি শৈলের মতো শুষ্ক, হয়তো এতটাই সূক্ষ্ম যে মানুষের ভিতরের অব্যক্ত বেদনা পর্যন্ত সে ধরতে পারছে। বলা বাহুল্য, মেয়েটি আর কেউ নয়, সে হলো পূর্ণতা, জাওয়াতির স্ত্রী ও সম্ভবত তারই সন্তানের মা। এইটুকু বিষয়ে মাহবুব আন্দাজ করলো, কারণ মাহবুব গত 4 বছর ধরে পার্টনারশিপে জাওয়াদের সাথে বিজনেস করছে। সেই থেকে আজ পর্যন্ত অগণিত বার জাওয়াদকে এই মেয়ের ছবির সাথে কথা বলতে দেখেছে। সে দেখেছে কিভাবে এক প্রাপ্তবয়স্ক পুরুষ প্রিয়তমাকে হারিয়ে শূন্য ছাড়া হয়ে যায়। উজ্জ্বল আকাশে হঠাৎই কালো মেঘে ঘনিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যে জুমজুমিয়ে ধরণী কাঁপিয়ে বৃষ্টি নামতে শুরু করে। সিলেটে এমন আকস্মিক বৃষ্টির নতুন কিছু নেই। বৃষ্টির দাপটে সামনের রাস্তা দেখা যাচ্ছিল না দেখে মাহবুব গাড়িটা সদ্য কিছুদিন আগে চালু হয় একটা ছোট ক্যাফের সামনে পার করে, তারপর জাওয়াদকে টেনে বের করিয়ে সেই ক্যাফের ভেতরে চলে যায়। ওয়েটারকে 2 কাপ স্পেশাল চা অর্ডার দিয়ে এসে পুনরায় জাওয়াদের পাশে বসে পড়ে। তারপর আস্তে ধীরে জিজ্ঞেস করে, কি এমন হয়েছিল যার কারণে তোর এত ভালোবাসা সত্ত্বেও সেই পাষণ্ড নারী তোকে ছেড়ে যেতে দুবার ভাবেনি? গেল তো গেল, নিজের সাথে বাচ্চাটাকেও নিয়ে গেল। পূর্ণতাকে পাষণ্ড বলায় জাওয়াদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে খপ করে মাহবুবের কলার খামচে ধরে হিসিয়ে বলে, আরেকবার আমার পূর্ণতার নামে আজে বাজে কথা বলবি, সেদিনে তোর আমার ফ্রেন্ডশিপ শেষ। আমার পূর্ণতা পাষণ্ড না, ওর মতো কোমল হৃদয়ের মানুষ আমি জাওয়াদ আজ পর্যন্ত দুটো দেখিনি। তাই ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্টবারের মতো ওয়ার্ন করলাম তোকে। এমন কথা জানি আমি আর কখনো না শুনি। আর ছেড়ে যাবেই বা না কেন? আমি কি ওকে ডিজার্ভ করি নাকি? আমার মতো অপদার্থ, মেরুদণ্ডহীন, নিম্নমানের লোক পূর্ণতার মতো মেয়ের ভালোবাসার যোগ্য না, একটুও যোগ্য না। যাওয়া তেমন কলার ধরায় ও উঁচু গলায় কথা বলায় ক্যাপে থাকা আরও কয়েকজন ছিল, তারাও তাদের দিকে তাকিয়ে আছে। মাহবুব একটু বিব্রত বোধ করে। সে নিজের কলার থেকে জোর করে জাওয়াদের হাত সরিয়ে দিয়ে বলে,
যে যা তাকে সেটাই বলেছি, না হলে এত ভালোবাসার পরও যে ছেড়ে যেতে পারেন তার হৃদয় বলতে কিছু আছে নাকি? মাহবুব ইচ্ছে করে এসব কথা বলছে যাতে জাওয়াত রেগে উত্তেজিত হয়ে তাকে সবটা বলে। এমনটা করার কারণ হলো বিগত বছরগুলো সে অগণিতবার এই বিষয়ে জাওয়াতকে জিজ্ঞেস করেছে, কিন্তু জাওয়াত কিছুই বলেনি। আজ যদি উত্তেজিত হয়ে বলে তাহলে সে নিজেও না হয় চেষ্টা করবে বন্ধুকে তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দিতে। মাহবুবের ধারণাটা একদম ঠিক হয়েছে। জাওয়াত পূর্ণতার ব্যাপারে এসব উল্টোপাল্টা কথা শুনে উত্তেজিত হয়ে যায় আর রেগে উচ্চস্বরে বলে ওঠে, পূর্ণতা পাষণ্ড নয়, ও আমার পূর্ণতার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। ও আমায় ছেড়ে যায়নি, বরং আমি ওকে বাধ্য করেছি আমায় ছেড়ে যেতে। জাওয়াদের কথা শুনে মাহবুব হতভম্ব হয়ে যায়। জাওয়াদ নিজেই বাধ্য করেছিল পূর্ণতা তাকে ছেড়ে যেতে, কিন্তু কেন? আর এখনই বা এমন আহাজারি আকুতি মিনতি কেন? দরজা অনবরত নক করায় আজওয়াতে পূর্ণ তার হুঁশ ফিরে। সেই বিকেলে এসে পর থেকে ছেলেকে বুকে নিয়ে যে বসেছে আর ওঠেনি। ছেলেটাও মায়ের বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, যেন তার সব সুখের খোঁজে মায়ের বুকে। পূর্ণতা দরজা খুলতে যাওয়ার আগে তাজওয়াতকে বিছানায় শুয়ে দেয় ঠিক করে। এই প্রথমবার লং জার্নি করে ছোট যানটা দখল সামলে উঠতে পারছে না আজও, তাই এত ক্লান্তি তার। পূর্ণতা তাজওয়াতকে শুয়ে দিয়ে দরজা খুলে দেখতে পায় আরিয়ান এসেছে, তার হাতে বড় খাবারের ট্রে। মুখটা হাসি হাসি। আরিয়ান রুমে ঢুকতে ঢুকতে বলে, তোর বিদেশি ছেলে উঠেছে বনু? আসলো পর থেকে তেমন একটা কথাই বলা হলো না এখনো। পূর্ণতা জোড়াতালির একটা হাসি দিয়ে বলে, না ভাইয়া, প্রথমবার এতটা পথে জার্নি করলো তো টায়ার্ডনেস কাটিয়ে উঠতে সময় লাগবে। আরিয়ান একটু দুঃখী দুঃখী মুখ করে বলে, মাই ব্যাড লাক। যাই হোক, খাবারের সময় নিচে গেলি না কেন? টি টেবিলের উপর খাবার ট্রেটা রাখতে রাখতে কথাটা জিজ্ঞেস করে আরিয়ান। পূর্ণতা কোনো উত্তর দেয় না, আবারও ছেলের পাশে বসে চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। আরিয়ান অপেক্ষা করে পূর্ণতার উত্তরের। একটু পর পূর্ণতা বলতে শুরু করে, ফ্যামিলির মেম্বারদের মাঝে আমাকে আর তাজকে অযাচিত লাগতো, তাই যায়নি। পূর্ণতা কথাটা শেষ করতে দেরি, কিন্তু আরিয়ান ধমক দিয়ে দেরি করেনি। সে রাগান্বিত গলায় বলে, থাপ্পড় চিনিস বেয়াদব? তুই আর তাজ কি আহমেদ পরিবারের বাহিরের? সকলের মাঝে তোদের অযাচিত লাগতো কেন? কেন নিজেকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখিস সব সময়? পূর্ণতা উচ্ছ্বসিত চোখে মুখে হাসি ফুটিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলেন, কারণ আমি ভালোবাসতে ভয় পাই। যাকেই আপন ভাবি সেই এক সময় হারিয়ে যায়, তাই সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে ভালোবাসবো না, কারো মায়ায় জড়াবো না। দিন শেষে আমার জন্য কেউ নেই আমার ছেলে ছাড়া। আমার নাম পূর্ণতা হলে কি হবে? আমার জীবনের সুখ শান্তি বরাবরই অপূর্ণ। আরিয়ানের ভীষণ মায়া লাগে পূর্ণতার কথাগুলো শোনে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবাকে ঘিরেই তার জীবনটা ছিল। সেই বাবাও 5 বছর আগে পূর্ণতাকে একা করে দিয়ে চলে গিয়েছে। মেয়েটা এতটাই অভাগী যে যাকে জীবনের সবটা দিয়ে ভালোবাসলো সেও কুকুরের মতো তাড়িয়ে দিল। আরিয়ানের ফোন বেজে ওঠে। ফোনটা বের করে দেখে তার ফিয়ন্সে ফোন দিয়েছে। আরিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। সে ফোনটা সাইলেন্ট করে রুম থেকে বের হওয়ার আগে পূর্ণতার মাথায় হাত রেখে বলে, এতটা নিঃসঙ্গ মনে করিস না নিজেকে। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, আর উপরওয়ালা কারো প্রতি এতটা নিষ্ঠুর হন না। তুইও সুখ শান্তি ভালোবাসায় পরিপূর্ণ হবি। কথাগুলো বলে আরিয়ান চলে যায় নিজের প্রেয়সীর সাথে কথা বলতে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে চলে যায় আরিয়ান। সেখানে গিয়ে আবারও কল লাগায় তার হবু বউ রুহিকে। কলটা রিসিভ হয় না প্রথমে। আরিয়ান ধৈর্য ধরে আরও 2-3 বার দেওয়ার পর কলটা রিসিভ হয়। কল রিসিভ করেও রুহি কথা বলে না। মান হয়েছে তার। মেয়েটা এমনই। আরিয়ানকে যখন সে কল করে, আরিয়ান যদি কোনো কারণে সাথে সাথে রিসিভ করতে না পারে তখন সে এমন অভিমান করে থাকে। আর আরিয়ানকে নানান রকমের গিফট দিয়ে তা ভাঙাতে হয়। তাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আকরটা আরও প্রায় 1 বছর আগেই করা হয়েছে। রুহি এবার মাস্টার্স শেষ করেছে 1 বছরে।
এই 1 বছরে আরিয়ান মেয়েটাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে, তার জীবনের প্রথম নারী বলে কথা। আরিয়ান অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তবে প্রিয়তমার পরীক্ষা শেষ হবে আর তবে তাকে নিজের বাড়িতে উঠিয়ে আনবে। অবশেষে তার অনাকাঙ্ক্ষিত দিনটি এসেই পড়েছে। কালকের দিনটা পার করে পরশুই রুহি তার বাড়িতে বউ হিসাবে আসতে চলেছে। এই খুশি যেন তার আর দূরছে না। আরিয়ান বেশ অনেকটা সময় নিয়ে রুহির অভিমান ভাঙায়। শুধু কথায় রুহির মানে এবারও ভাঙে না। আরিয়ান তাকে প্রমিস করে তাদের হানিমুন থাইল্যান্ডে হবে। এটা শুনে মেয়েটা রাগ ধরে রাখতে পারে না। তারপর ব্যস্ত হয়ে পড়ে প্রেমালাপ করতে। রাত গভীর হতে থাকে, কিন্তু তাদের প্রেমালাপ শেষ হয় না। আরিয়ান তাদের এই বিয়ে নিয়ে তার পবিত্র স্নিগ্ধ অনুভূতিগুলো বলছে। সে বলে, রুহি জানো, আমার এত খুশি লাগছে যে আমি তার শব্দে বলে বোঝাতে পারবো না। আমি কতটা অপেক্ষা করেছি তোমাকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। অবশেষে তা পূরণ হতে চলেছে। রুহি বেশ বিরক্ত বোধ করতে থাকে আরিয়ানের এমন ইমোশনাল কথাবার্তায়। সে বলেই বসে, হয়েছে তো বাবা, এত ইমোশনাল হয়ে যাওয়ার কি আছে? তাই বুঝতে পারছি না আমি। বিয়ে যেহেতু আমাদের হয়েছে, একদিন না একদিন আমায় তোমার বাসায় যেতেই হতো। এই স্বাভাবিক বিষয়টাকে নিয়ে এত খুশি হওয়ার কিছুই দেখছি না। রুহির এমন কাট গলায় বলা কথা শুনে আরিয়ানের এতক্ষণে সব খুশি এক্সাইটমেন্ট দূর হয়ে যায়। সেখানে এসে ভর করে মলিনতা। সে নিষ্প্রাণ গলায় বলে, তুমি কি বিরক্ত বোধ করছো আমার কথায় রুহি? রুহি শেয়ানা প্রকৃতির মেয়ে। সে চট করে বুঝে যায় আরিয়ানের তার কথাটি পছন্দ হয়নি। আর আরিয়ানকে কিছুতেই অখুশি বা নারাজ করা যাবে না, তাহলে তার স্বর্ণের ডিম দেওয়া হাঁস হাতছাড়া হয়ে যাবে। এসব ভেবে সে তড়িঘড়ি করে বলে, আর জান, তুমি কি আমার কথায় মন খারাপ করলে? আমি তোমায় হার্ট করে কোনো কথা বলতে চাইনি ফেম। আমি তো জাস্ট বলছিলাম, অনেকক্ষণ ধরেই তো আমরা এক টপিকে কথা বলছি, এবার অন্য টপিকে কথা বলি প্লিজ। আরিয়ান আজকালকার জেনারেশনের ছেলেদের মতো এত চালাক চতুর না, বরং সে বড্ড সহজ সরল মনের একজন ছেলে। যাকে সে ভালোবাসে তার জন্য কলিজা বুনা করে দিতেও সে ফিচপা হবে না, এমন টাইপের ছেলে সে। তার মনে এত ফ্যাস নেই, তাই সে রুহির এমন আহ্লাদে গলে যায়। তারপর তারা রুহির পছন্দের টপিকে কথা বলতে শুরু করে। মানে বিয়ের পর তারা কোথায় কোথায় ঘুরতে যাবে, আরিয়ান তার জন্য কি স্পেশাল গিফট রেখেছে, এসব। রুহি আরিয়ানকে আহ্লাদ স্বরে আবদার করে বলে, জামাই বাসর রাতে কিন্তু আমার ডায়মন্ডের সেট চাই। সেটাই আমি পরের দিন আমাদের রিসেপশন পার্টিতে পরব। কি মনে থাকবে তো তোমার? আরিয়ান হাস্যোজ্জ্বল গলায় বলে, আমার বেগম সাহেব এই প্রথম কিছু একটা চেয়েছে, আর আমার তা মনে থাকবে না, এটা কখনোই সম্ভব না। আপনার আদেশ শিরোধার্য ম্যাম। রুহি খুশি হয়ে ফোনের মধ্যে তাকে সশব্দে চুমু দেয়। আরিয়ানও প্রিয়তমাকে খুশি করতে পেরে ভীষণ খুশি হয়। বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে রংধনু নামক রিসোর্টের ব্যাক ইয়ার্ডটা, কিন্তু ঘণ্টাখানেকের ব্যবধানে সেই জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশে অসংখ্য কাজ আর কাজ। সেই কাজগুলোর মাঝেই বসে আছে এক অসম্ভব সুন্দর রমণী। আফজাল আহমেদ দৌড়ে মেয়ের কাছে এসে তার পাশে বসে পড়ে। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে রমণীটি তার রক্ত লাল বর্ণের চক্ষু দ্বারা সেদিকটায় তাকায়। নিজের জন্মদাতা ফিতেও তার ভালোবাসার একমাত্র আশ্রয়স্থলকে দেখতে পেয়ে রমণীটি নিজেকে আর আটকে রাখতে পারে না। বাবার বুকে আছড়ে পড়ে শব্দ করে কাঁদতে থাকে। সদ্য মন ভেঙে যাওয়া এই অপসরীটি। এই ধ্বংসস্তূপ তৈরি করার পেছনে যার অবদান, সে হলো আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধর, আফজাল সাহেবের একমাত্র সন্তান আনাবিয়া আহমেদ পূর্ণতা। 20 বছর বয়সে বাবার হাত ধরে ব্যবসার জগতে তার পদার্পণ। সময়ের সাথে সাথে বাবার শিক্ষা ও নিজের বুদ্ধিমত্তার দ্বারা মাত্র 22 বছর বয়সে একজন তুখোড় বিজনেস ওমেন বনে গিয়েছেন। গত 1 বছর ধরে তাদের কোম্পানি সরকারি বেসরকারি সব টেন্ডারগুলো পেয়ে আসছে। এর পেছনে অবশ্যই পূর্ণতার মেধা, যোগ্যতা ও বুদ্ধিমত্তার জন্যই সম্ভব হয়ে যা বলার অপেক্ষা রাখে না। রূপে গুণে বুদ্ধিমত্তায় তিনেতেই অনন্য অপূর্ণতা। তার নামটা যেন সার্থক তার এসব গুণের কারণে। বংশীয় ব্যবসায়ী হওয়ায় দারুণ বিজনেস
টা যেন তার রক্তের সাথে মিশে রয়েছে। বিজনেস জগতে তাদের সাথে টক্কর দেওয়ার মতো যোগ্য প্রতিদ্বন্দ্বী গত এক দশকে দেখা মেলেনি। সফলতার সাথে সাথে তাদের যেন শুভাকাঙ্ক্ষী হয়েছে, তেমনি শত্রুও কম জন্মা দেন। অসাধারণ মেধা ও চোখ দাদানো মনোহরণ করা সৌন্দর্যের অধিকারিণী এই রমণী তার 22 বছরের জীবনে এমন এক শ্যামপুরুষের প্রেমে পড়েছিল যে কিনা তারই অধীনস্থ একজন, তার বেতনও পোষা একজন সাধারণ কর্মচারী। প্রতিটি হলো জাওয়াত খান, তার অফিসের ম্যানেজার। 30 বছর বয়সে এই শ্যামপুরুষও কিন্তু কম যোগ্যতা সম্পন্ন না। চরিত্র স্বচ্ছতা, ব্যক্তিত্বের প্রখরতা ও বুদ্ধিমান এই পুরুষের গায়ের রং শ্যাম হওয়া সত্ত্বেও পূর্ণতা তাকে মন দিতে একবারের জন্য দ্বিধাবোধ করেনি। কিন্তু সেই শ্যামপুরুষ যে তার কোমল মনটাকে নিজের হাতে রক্তাক্ত করলো যখন সে বলল, সরি, আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল জাস্ট বিকজ আই এম এঙ্গেজড। কথাটা শেষ করে জাওয়াদ এই রিসোর্ট থেকে বের হয়ে যায় হনহরিয়ে। একবারও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন অনুভব করে না। সে হয়তো দেখতে চায় না তার রিয়াকশনের একটা মন ভাঙা মেয়ের করুণ সেই দৃষ্টি। অন্যদিকে প্রথম ভালোবাসার কাছে রিজেকশন পেয়ে পূর্ণতা যেন কোনো প্রতিক্রিয়া দেখাতেও ভুলে যায়। ছোটবেলা থেকে সে ছেলেদের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলছে, স্কুল, কলেজ এবং বর্তমান ভার্সিটিতেও। তার কোনো ছেলে বন্ধু নেই, মেয়ে বন্ধুর সংখ্যাও নিতান্তই কম। তার সবচাইতে কাছের ও প্রিয় ব্যক্তিটি হলো তার বাবা। 7.5 বছর বয়সে যখন পূর্ণতার মা তাকে একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে নিজেই পূর্ণতার সামনে মারা যান, তখন থেকেই পূর্ণতা বেশ চুপচাপ হয়ে যায়। তার মা মারা যাওয়ার প্রথম 1 বছর সে কারোর সাথে কথাই বলতো না। তার বাবা অনেক কষ্টে তাকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। তারপর থেকে আফজাল আহমেদই হয়ে যান পূর্ণতার সবচেয়ে কাছেই মানুষটি। জাওয়াদের রিয়াকশন পূর্ণতাকে কেমন অস্বাভাবিক করে তোলে। সে অপমানে বিড়বিড় করতে করতে হঠাৎই ভায়োলেন্ট হয়ে যায়। তার ভেতর যেন কোনো অসুরের শক্তি ভর করে। ধ্বংসযজ্ঞে শুরু করে নিজের হাতে সাজানো ব্যাকইয়ার্ডে। রিসোর্টটা তার বাবার হওয়ায় কোনো স্টাফ তাকে কিছু বলতে ভয় পেয়ে যায়। তার চেয়েও বেশি ভয় পায় তার অস্বাভাবিক কর্মকাণ্ডে। রিসোর্টের ম্যানেজার কি করবেন ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে আফজাল আহমেদের কাছে ফোন লাগান। মেয়ের এমন অবস্থার কথা শুনে আফজাল সাহেব গাড়ি নিয়ে ছুটে আসেন রিসোর্টে। তারপর লেগে পড়েন মেয়েকে শান্ত করতে। পূর্ণতা অস্বাভাবিক আচরণ করার এক পর্যায়ে হঠাৎই অজ্ঞান হয়ে যায়। তার এমন অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনায় আফজাল সাহেব বেশ ভয় পেয়ে যান। পূর্ণতা তার মায়ের অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখায় তার শিশু মস্তিষ্কে বেশ বাজেভাবে প্রভাব ফেলে এবং এক পর্যায়ে তাকে বেশ ট্রমাটাইজ করে তোলেন। ডাক্তারের ভাষায় একে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে অভিহিত করা হয়। ডাক্তার আফজাল সাহেবকে বারবার করে সতর্ক করেছেন পূর্ণতাকে যেন কোনো বিষয় নিয়ে চাপ না দেওয়া হয় বা সে যেন নিজ থেকে চাপ না নেয়, তাহলে এতে করে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এসব কথা স্মরণ করেই আফজাল সাহেব আরও ভীত হয়ে পড়েন। সে একজন মেয়ে স্টাফের সহায়তায় তাকে একটা রুমে নিয়ে যান এবং পরবর্তীতে ডাক্তারকে কল করেন। ডাক্তার এসে পূর্ণতার চেক আপ করে তাকে কিছু ঔষধ দিয়েছেন এবং আফজাল সাহেবকে পুনরায় সতর্ক করে যান পূর্ণতার হেলথের বিষয়ে। সেদিনের পর পূর্ণতার মাঝে বেশ পরিবর্তন আসতে শুরু করে। নিয়মিত অফিসে যায় না, কারোর সাথে কথাও বলে না, একমাত্র তার বাবা ছাড়া। খায় না ঠিক মতো, ঘুম সেটাও পূর্ণতার মর্জি মতো চলে। না খেয়েও না ঘুমিয়েও পূর্ণতার অপরূপ সৌন্দর্য বেশ বাটা পড়ে, যা সকলেরই চক্ষুগোচর হয়। পূর্ণতার এমন অবনতি দেখে আফজাল সাহেব বেশ চিন্তিত হয়ে পড়েন। একটা মাত্র সন্তান তার, সেই সন্তানটিও যখন ভালোবাসার অভাবে নিজের শরীর স্বাস্থ্য খারাপ করে জেলে ফেলে, তখন সেটা যে কোনো বাবার জন্যই পীড়াদায়ক বিষয় হয়ে পড়ে। এদিকে পূর্ণতাকে রিজেক্ট করে দিয়েও যাওয়াদের মাঝে কোনো গিল্টিনেস নেই। তার মতে সে তার বাগদত্তার প্রতি লয়াল থেকে কাজটি করেছে এবং কাজটি যৌক্তিক, কিন্তু কোথাও যেন পূর্ণতার শূন্যতা তাকেও ভাবাচ্ছে। একদিন
আফজাল সাহেব অফিসে এসে জাওয়াদকে তার কেবিনে ডাকেন। তারপর তাকে পূর্ণতাকে বিয়ে করার প্রস্তাব রাখেন। জাওয়াদ মানা করে দিলে সে জাওয়াদকে সম্পত্তির লোভ দেখায়। তার ধারণা জাওয়াদ এত কোটি কোটি টাকার সম্পত্তির কথা শুনে নিজের ভাগদান ভেঙে পূর্ণতাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। কিন্তু বিষয়টা হয় উল্টো। আফজাল সাহেবের এমন চিন্তাভাবনার কথা শুনে তুখোড় আত্মসম্মানী জাওয়াদের আত্মসম্মানে আঘাত হানে। সে বেশ অপমানিত ও নিচু বোধ করে নিজেকে। সেই সাথে পূর্ণতার সম্পর্কে তার চিন্তাধারাতেও আমূল পরিবর্তন আসে। সেভাবে পূর্ণতা বড়লোক বাবার সেসব বকে যাওয়া সন্তান, যারা কোনো কিছু পছন্দ হতে সেটা নিজে হাসিল করতে না পারলে বাবার টাকা দিয়ে হাসিল করতে চায়। অজ্ঞতাবশত সে পূর্ণতার নিখুঁত ও খাঁটি ভালোবাসাকে শুধু ভালো লাগা ভেবে নেয়। আফজাল সাহেব তাকে বিষয়টা ভাবতে বলে নিজে মিটিংয়ের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে জাওয়াদ সব খুব গিয়ে পড়ে পূর্ণতার উপর। সে তৎক্ষণাৎ পূর্ণতাকে ফোন দিয়ে অফিসের পাশের কফি শপে আসতে বলে জরুরি ভিত্তিতে। পূর্ণতা তো নিজের শ্যামসুন্দর পুরুষের ফোন পেয়েই অস্থির হয়ে গিয়েছে। সে ভাবে জাওয়াদ হয়তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে তাকে ডাকছে। বেশ প্রফুল্ল চিত্তে পূর্ণতা আসে জাওয়াদের সাথে দেখা করতে। সেই দেখা করায় বদলে যায় তাদের সকলের ভবিতব্য। সূচনা হয় এক নতুন ও অমীমাংসিত অধ্যায়ের। বর্তমান। মম, আই নিড টু গো টু ওয়াশরুম ইমিডিয়েটলি। ঘুম ভাঙা গলায় তাজ কথাটি বলে ওঠে। অতীতের তিক্ত স্মৃতি থেকে বের হয়ে এসে পূর্ণতা ছেলেকে নিয়ে যায় ওয়াশরুমে। তারপর প্রেস করিয়ে নিয়ে এসে খাওয়াতে বসে তাকে। 2 লোকমা খাবার খাওয়ার পর তাজ আর খেতে পারে না জ্বালে। ছেলেটা অবিকল তার বাপের মতো হয়েছে, অথচ জন্মের পর থেকে আজ পর্যন্ত একবার দেখা পেয়েছে তার পিতার, তাও 5 বছর বয়সে। জাওয়াদও একদমই জাল খেতে পারত না। পূর্ণতা আর সেই জাল খাবার খেতে দেয় না ছোট তাজকে। ছেলেকে নিজের ফোনে কার্টুন ছেড়ে দিয়ে নিজে বের হয়ে আসে রুম থেকে। রাত প্রায় অনেক হয়। রিসোর্টের প্রায় সব স্টাফই ঘুমিয়ে পড়েছে। ছেলেটাকে কি খাওয়াবে ভেবে মাথা উলটপালট হয়ে যায় পূর্ণতার। পূর্ণতাকে এই অসময়ে রুম ছেড়ে আসতে দেখে একজন স্টাফ তার কাছে এগিয়ে আসে। জানতে চায় পূর্ণতার কী প্রয়োজন। পূর্ণতা বিষয়টা খুলে বললে স্টাফ জানায় সে ঘুমিয়ে পড়েছে। পূর্ণতা তখন নিজেই বলে সে রাঁধবে। স্টাফটি তাকে কিচেনে নিয়ে যেতেই পূর্ণতা পাক্কা রাঁধুনি হাতে ঝটপট একটা বোল সুপি নুডলস বানিয়ে নেয়। কাজ শেষ করে ব্যবহৃত সব বাসনকোসনও নিজেই ধুয়ে নেয়। স্টাফটি মানা করলেও পূর্ণতা শুনে না। শেষে আসার সময় ওই স্টাফকে ধন্যবাদ দিয়ে রুমে চলে আসে। পূর্ণতা রুমে আসতে তাজোয়া আদো আদো গলায় প্রশ্ন করে ওঠে, মাম্মা, ইউ মনস্টার আঙ্কেলের তাতে তুমি কেন? আর আমাকে ছেড়ে তুমি এত সেদে কোথায় দিয়েছিলে? তাজওয়াদ কার্টুন দেখা বাদ দিয়ে পূর্ণতার ফোন ঘাঁটতে ঘাঁটতে জাওয়াদ ও পূর্ণতার বিয়ের ছবি বের করে ফেলে। পূর্ণতা জাওয়াদকে ছেড়ে যাওয়ার সময় তার স্মৃতি বহন করে এমন কোনো জিনিস নিজের সাথে নিয়ে যায়নি একমাত্র তাজওয়াদকে ছাড়া। ইভেন আগের ব্যবহৃত মোবাইলখানা সেও কানাডার ফ্লাইটে ওঠার আগেই এয়ারপোর্টেই ফেলে রেখে গিয়েছিল। একদিন হুট করে তার আগের আইডি সাজেশনে আসে। তখন সে 5 মাসের প্রেগনেন্ট। জাওয়াদকে দেখার প্রবল তৃষ্ণা থেকে সে তার আগের আইডির ওয়ালপেপার থেকে তাদের এই ছবিটি ডাউনলোড করে, যার জন্য সব হারালো। সেই তাকেই ভালোবাসে পূর্ণতা। তারপর এই ছবিটি দেখে নিজের তৃষ্ণা নিবারণ করত। পূর্ণতা আজকে কখনো ফিতা শব্দটির সাথে পরিচয় করেনি, কারণ ফিতা সম্পর্কে জানতে পারলে সে জানতে চাইবে তার ফিতা কোথায়। সে কেন তাজওয়াদ বা পূর্ণতার কাছে আসে না? তখন সে প্রশ্নের উত্তর কিভাবে দিবে সে? এসব ভেবেই পূর্ণতা কখনো জাওয়াদকে পরিচয় করায়নি তাজওয়াদের সাথে। পূর্ণতা গ্যালারি থেকে বের হয়ে পুনরায় ইউটিউবে ঢুকে, কিন্তু তাজ কথাটা ভুলে না। সে আবার প্রশ্নটি করলে পূর্ণতা গম্ভীর গলায় বলে, খাওয়ার সময় এত কথা বলতে হয় না তাজ। মায়ের গম্ভীর গলা শুনে তাজের অভিমান হয়। সে তার ফুলো গালগুলো আরেকটু ফুলিয়ে নিয়ে চুপচাপ খেতে থাকে। কার্টুনও দেখে না, অভিমান করে। পূর্ণতা বিষয়টা বুঝতে পারে।
সে আগে চুপচাপ খাওয়াটা শেষ করে তারপর ছেলেকে বুকে নিয়ে শুয়ে পড়ে। তাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই আঙ্কেলটা আমার একজন পরিচিত লোক ছিল। আমরা একটা ফাংশনে গিয়েছিলাম, তখন ছবিটা তুলেছিলাম। আর যখন ছবিটা তুলেছিলাম তখন তো আমার ছোট আব্বাটা আল্লাহর কাছে ছিল, আমার কোলে তো ছিল না। থাকলে কি আমি আমার আব্বাটাকে না নিয়ে ঘুরতে যেতাম বলো? মামা কি কখনো তার তাজ বাবাকে ছেড়ে কোথাও গিয়েছে? তাজওয়াত মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। পূর্ণতা তারপর তাকে বিভিন্ন গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। তাজওয়াত ঘুমিয়ে পড়তেই পূর্ণতা ফোন থেকে সেই ছবি বের করে দেখতে থাকে। ছবিটার দিকে তাকিয়ে থেকেই পূর্ণতা বলে, আপনাকে ভালোবাসতেও আমি ভীষণ ভালোবাসি শ্যাম সুন্দর পুরুষ। না হলে আপনি আমার করলাম না আমি আপনার সংসার, কিন্তু আমি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব নীরবে নিভৃতে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন। গল্পটার পরবর্তী পার্ট চাইলে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে পরবর্তী পার্ট কখন দেওয়া হবে। আপনাদের ইন্টারেস্ট থাকলে খুব শীঘ্রই পরবর্তী পার্ট দিয়ে দেব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।